সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় হচ্ছে কোন পথে ৭৫ বছরের আওয়ামী লীগ। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও আমার সাথে যুক্ত হয়ে গেছেন স্টুডিওতে। আজকে আমার সাথে যুক্ত হয়েছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও কলাম লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ভিপি, বঙ্গবন্ধু গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত সুভাষ সিংহ রায়। আমার সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সুপার নিউমেরারি অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে এমএ করেছেন, এডেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ইতিহাসে এমএ করেছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম আজকে আলোচনার বিষয় রেখেছি কোন পথে ৭৫ বছরের আওয়ামী লীগ। ৭৫ বছরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে গতকাল, আমরা জানি ২৩শে জুন। সেই বিষয়টি নিয়ে আজকে আসলে কথা বলতে চাই। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই নানা চড়াই উতরাই পেরিয়ে ৭ দশকের বেশি সময় পার করেছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটি। স্যারকে দিয়ে আলোচনা যথারীতি আমি শুরু করতে চাই। স্যার, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বা আত্মপ্রকাশ মানে ঠিক কতটুকু সে সময় উপযোগী ছিল? মানে আওয়ামী লীগের একটি রাজনৈতিক দল হিসেবে জন্ম কিভাবে হলো? ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দেবার আগে একটু ছোট করে বলে নেই যে আওয়ামী লীগ যে ৭৫ বছর পূর্তি পালন করছে, এটা আওয়ামী লীগের শ্লাঘার কারণ। তার কারণ ১৭ই মে ১৯৮১ যদি শেখ হাসিনা ফিরে না আসতেন ঐক্যের প্রতীক হিসেবে, তাহলে আওয়ামী লীগ খণ্ডিত হতো এবং আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হতো। সেই আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি পালন করা তো দূরের কথা, অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হতো। তো এখন জন্মের সময় দেখুন, তখন তো আমি শেষের কথা আগে বলে নেই, আওয়ামী মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ জন্মের সময় তার নাম ছিল এবং এটা পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী দল এই হিসেবে যাত্রা শুরু হয় এবং এখানে যারা সম্মেলন ডেকেছেন সবাই মুসলিম লীগের কর্মকর্তা, কর্মী ছিলেন। তাই তো ঢাকা শহরে কোথাও জায়গা পাওয়া যাচ্ছিল না। তখন তো এত মিলনায়তন ছিল না, সিনেমা হল ছাড়া উপায় নেই। তো কাজী হুমায়ুন বশিরের রোজ গার্ডেন নামের বাড়ি কেএম দাস লেনে তিনি নিজে এগিয়ে এসে এই স্থানটি দিলেন এবং দোতলায় বিকেলবেলা আতাউর রহমানের খান তার সভাপতিত্বে এই সভা শুরু হলো। সেই সভায় প্রথম সর্বসম্মতিতে সভাপতি হলেন নতুন দলের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাকে বলা হলো যে আপনি বেছে নেন আপনার কোন পদে কোন লোক। তো ফরাস পাতা আছে, ভাসানী বসে পড়লেন, সামনে উবু হয়ে বসে লিখছে প্রথম সাধারণ সম্পাদক অসম্ভব মেধাবী শামসুল হক, যিনি মার্চ মাসে টাঙ্গাইলের একটি উপনির্বাচনে মুসলিম লীগের প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছিলেন। তো শামসুল হককে এক পর্যায়ে বলা হলো যে তুমি লেখো যুগ্ম সাধারণ সম্পাদক কে হবে, একজনই লেখো মজিবর। ডান দিকে বসা খন্দকার মুশতাক বলে আপনি মুজিবর নাম দিতে বললেন, আপনি আমারে দেখেন না? তখন বঙ্গবন্ধু কোথায় ছিলেন? না, বঙ্গবন্ধু জেলখানায়, এক্স্যাক্টলি জেলখানায়। তো মৌলানার তো একটি কথা, খামোশ খামোশ, তোমারেও দেখি মুজিবরেও দেখি। তিনি মুজিব বলতেন না, মজিবর। মজিবর রে দিয়ে যে কাম হইতো তোমার দেশে কাম হইতো না। শামসুল হক লেখো। তো শামসুল হক লেখলেন। আমার কাছে বিষয়টি অত্যন্ত গুরুত্ববহ, এই জন্যে
যে একজন মানুষ জেলে বন্দী, তবু পাকিস্তানের সর্বপ্রথম বিরোধী দল হচ্ছে সেই দলটির তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছেন 29 বছর বয়সে। এটি চমৎকার। এবং পরবর্তী জীবনে তার বিশেষায়িত নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য ছিল তার সম্মোহন, এবং যে কারণে 5ই এপ্রিল 1971 নিউজউইক পত্রিকায় লরেন জেনকিন্স প্রতিবেদন লিখলেন, বিশাল, বললেন পোয়েট অফ পলিটিক্স। এবং ওই লেখাতেই সর্বপ্রথম পেলাম বঙ্গবন্ধুর উচ্চতা কত, 5 ফুট 11 ইঞ্চি। বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ ছিলেন তিনি। তো এই মানুষটি নেতা হবার যোগ্যই ছিলেন বলা যায়। তো তিনি যুগ্ম সাধারণ সম্পাদক। তার সম্পর্কে একটি কথা না বললেই নয়। 1952 শেষ দিকে যখন জেলখানা থেকে বেরিয়ে এলেন, তিনি প্রথম সাধারণ সম্পাদক শামসুল হক মানসিক বিকৃতির শিকার হয়েছেন। কাজী বঙ্গবন্ধুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক 53তে সম্পাদক। তো ভাসানী প্রথম সভাপতি। নারায়ণগঞ্জে এই তরুণ শেখ মুজিবকে একটি চিঠি দিতে বললেন, দিয়ে 58 পয়সা দিলেন। তুই যাবি, খাবি, বাসে চড়ে যাবি, খাওয়া দাওয়া লাগবে, তো 58 অনেক টাকা। সন্ধ্যাবেলা শেখ মুজিব 58 পয়সা ভাসানীর সামনে রেখে বলল, চিঠি দিয়ে আসছি, তুই কেমনে গেলি? বলছে, আমার সাইকেল আসছে না, সাইকেলে গেছি, দলের পয়সায় আমি খামুকান, বাসে উঠমুকান। তো কষ্ট লাগে আজকে। ওই তার দলের লোকজন প্যাজেরো প্রাডো ছাড়া ছড়েন না। এই বিষয়টিতে আসবো, সুপারসের কথা আলাদা। হ্যাঁ, এই বিষয়টিতে আসবো স্যার, কারণ আমি আসলে সেই সময়কার আওয়ামী লীগ এবং বর্তমান এই মানুষটি এই দলটিকে গড়ে তুলেছেন। শেখ হাসিনা 43 বছর সভাপতি, বঙ্গবন্ধু 7.5 বছর সভাপতি। এই অর্থাৎ পিতা পুত্রীর কাছে আওয়ামী লীগ এই দলটি অনেক ঋণী, আমরাও ঋণী অবশ্যই, কারণ আমরা পেয়েছি দলটির কাছে থেকে। আমি আবারও ফিরবো স্যার। আপনি যেহেতু এখনকার বর্তমান আওয়ামী লীগের কথা বলেছেন, আমি সে সময়কার আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে কেমন ছিল এবং এখন আওয়ামী লীগের বর্তমান অবস্থা, সেই বিষয়টি নিয়ে অবশ্যই আপনার কাছে জানতে চাইবো। আমি একটু দাদার কাছে চলে যেতে চাই। দাদা, এই যে আমরা বলছিলাম পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নাম নিয়ে জন্ম হলো আওয়ামী লীগের, পরবর্তীতে দলের নাম পরিবর্তন করা হলো, মানে এইটার আসলে মানে প্রয়োজনটা কেন হলো, কোন প্রেক্ষাপটে হলো, একটু যদি বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সোনিয়া হক। আপনি লগ্ন শব্দটি যখন ব্যবহার করলেন, আমার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের গতকালের তার পত্রিকার লেখার শিরোনামই ছিল বাঙালি লগ্ন, বাংলা এবং বাঙালি লগ্ন দল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাঙালির ভাগ্য ফেরানোর দল আওয়ামী লীগ। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার সাহস, সততা, তার দক্ষতা, দূরদর্শিতা, এটা এখন সর্বজন বিদিত এবং সারা বিশ্বব্যাপী তা স্বীকৃত। এবং খেয়াল করে দেখুন, আমি একটু পিছন দিকের থেকে সামনের দিকে নিয়ে আসছি। স্যার এই অভয় দিয়েছেন বলে, স্যার তো পিছন দিক থেকে শুরু করেছেন, আমিও একটু শুরু করি স্যার পথ দেখানো পথে। 1952 সালে 14ই জুন লাহোর থেকে বঙ্গবন্ধু, তখনকার শেখ মুজিব, তিনি তার গুরু হোসেন সৈয়দ সরওয়ার্দিকে চিঠি লিখছেন। চিঠি লিখে বলছেন যে দয়া করে আমার কথা ভাববেন না, এবং আমার জন্মই হয়েছে কষ্ট সহ্য করার জন্য। এবং ইংরেজিতে লিখলেন, আই হ্যাভ বর্ন টু সাফার। সেই মানুষটির জন্মের কাছে আমরা ঋণী। এবং লরেন জেনকিন্সের যে কথা উদ্ধৃতি দিয়ে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন তার কথা সাজালেন, আমার এই লোকটিকে আমার দেখতে ইচ্ছে করে, কারণ এখন তিনি বেঁচে আছেন। 1971 সালে 5ই এপ্রিল তিনি ছিলেন নিউজ উইকের পলিটিক্যাল এডিটর। হয়তো আমার যদি ভাগ্যে থাকে তার সাথে আমার দেখা হয়ে যাবে। তিনি লন্ডনে আছেন।
আমি একটি কথা আপনাকে বলি যে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলছেন যে যদি শেখ হাসিনা দেশে ফিরে না আসতেন, দলের হাল যদি না ধরতেন, 81 সালের 13 এবং 14 ফেব্রুয়ারি যে কাউন্সিলটা হয়েছিল, সেই কাউন্সিলে যদি সভাপতির দায়িত্ব না নিতেন, দায়িত্ব যদি নাও নিতে পারতেন, 6 বছরের নির্বাসিত জীবন, বঙ্গবন্ধুর 2 কন্যা, এবং সেই জার্মানির থেকে ব্রাসেলস হয়ে এই যে পরবর্তীতে দিল্লিতে এই যে কষ্টের জীবন, এই জীবন তিনি বেছে নাও নিতে পারতেন। আমার এখনো মনে পড়ছে, আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, আমাদের একটা রচনা প্রতিযোগিতা হয়েছিল দেশব্যাপী, এবং বিষয়বস্তু ছিল বঙ্গবন্ধু যদি দেশে না ফিরতেন। এটা 1972 সালের 10 জানুয়ারি উপলক্ষে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লিখেছিল। আমার নিশ্চিত বিশ্বাস, কারণ আমি ওই প্রতিযোগিতায় আমি অসংখ্য মানুষ লিখেছিলেন, ছাত্ররা লিখেছিলেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে, আমি প্রথম হয়েছিলাম। আমার নিশ্চিত বিশ্বাস এখনো যে এই খাতা অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের কাছে যেয়ে পৌঁছেছিল। এবং আমি এখনো বলি সেই কথার রেশ ধরে, যদি 1981 সালে 17 মে শেখ হাসিনা দেশে না ফিরতেন, তাহলে বাংলাদেশটা কেমন হতো, আওয়ামী লীগটা কেমন হতো। আওয়ামী লীগ 3 খণ্ডে বিভক্ত হয়েছিল। আওয়ামী লীগ ব্র্যাকেটে মালেক উকিল, আওয়ামী লীগ ব্র্যাকেটে মিজান চৌধুরী, পরবর্তীতে আওয়ামী লীগ ব্র্যাকেটে দেওয়ান ফরিদ গাজী। সেরকম একটা ভয়ঙ্কর সময় ঐক্যের প্রতীক হিসেবে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছিলেন। এরপর থেকে 43 বছর তার পথ চলা, এবং এই জন্মই কষ্ট সহ্য করবার জন্যে। তার পিতা যেমন বলে গেছে, এখন তো 2 কন্যা, বঙ্গবন্ধুর 2 কন্যা বলতে পারে, আমাদেরও জন্ম কষ্ট সহ্য করবার জন্যে। আপনি খেয়াল করে দেখুন তো, জাতীয় নেতাদের সন্তানরা যারা আছেন, তারা অধিকাংশই কিন্তু তাদের বাবার সম্পত্তি, তাদের উত্তরাধিকার হিসেবে সেই সম্পত্তিতে এখন অনেকে কমার্শিয়াল বিল্ডিং বানিয়েছেন। অথচ বঙ্গবন্ধুর 2 কন্যা তাদের সমস্ত সম্পত্তি, তার পিতার কাছ থেকে, তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সম্পত্তি জনগণকে দান করে দিয়েছেন। এখন ট্রাস্টের সম্পত্তি। ধানমন্ডি 32 নম্বর টঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর যে বাড়ি, সেই বাড়ি সহ সবই কিন্তু এখন ট্রাস্টের সম্পত্তি। প্রকৃত অর্থে ধানমন্ডির সুধা সদন ছাড়া বঙ্গবন্ধু কন্যার আর কোনো যাওয়ার জায়গা নেই। কেননা তিনি প্রতিজ্ঞা করে এসেছিলেন যে পিতার দেখানো পথ, তার রেখে যাওয়া আদর্শ, অসমাপ্ত কাজে সম্পন্ন করবার জন্যই তিনি বাংলাদেশে এসেছেন। সব হারিয়ে তিনি এসেছিলেন। আপনার টেবিলে, আপনার সঞ্চালনায় একবার আমি বলেছিলাম যে 81 সালের 17 মে তিনি ওদিন রাত্রে কোথায় থাকবেন তিনিও জানতেন না, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেউ জানতেন না। আমি এখন যেখানে বসবাস করি 96 সাল থেকে লালমাটিয়াতে, কিছুটা দূরে, আমি যেই ব্লকে থাকি তার পরের ব্লকে ডি ব্লকে 6/8 ব্লক ডি লালমাটিয়ায় এই বাসায় উঠেছিলেন। 2 কক্ষের একটি বাসভবন, বঙ্গবন্ধুর একজন নিকট আত্মীয় সাবেক জয়েন্ট সেক্রেটারি সৈয়দ হোসেন, তার বাসায় তিনি রাত্রে উঠেছিলেন। তার মানে কি, বঙ্গবন্ধু যখন লাহোর থেকে তার গুরুদেব হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে লিখেছিলেন, আমার কথা ভাববেন না, আমার জন্ম হয়েছে কষ্ট সহ্য করবার জন্য, সেই কষ্ট সহ্য করে 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 করতে করতে আজকে 43 বছরে বঙ্গবন্ধু এই দলটাকে এই পর্যায়ে এনে দিয়েছেন। কষ্টের অনেক জায়গা আছে, স্যার কিছুটা উল্লেখ করেছেন। এই যে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যার যে স্যাক্রিফাইস এবং তাদের সমস্ত অবদান, সেই অবদান কি আওয়ামী লীগের সবাই কি বোঝেন? দাদা, এই প্রসঙ্গটাতে আমি আসবো। আমি অবশ্যই অনুষ্ঠানের দ্বিতীয় অংশে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই, কিন্তু তার আগে আরও বেশ কিছু বিষয় জানার আছে। আমি আপনাদের দুজনের কাছ থেকে এই মানে ইতিহাসটা আসলে জানতে চাই। ভাঙনের কথা বলছিলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলই ভাঙন থাকে, ভাঙা গড়ার খেলা থেকে আসলে কোনো রাজনৈতিক দলই বাদ যায় না। আওয়ামী লীগের যে ভাঙনের যে ইতিহাসটা দাদা একটু আগে বলেছেন যে প্রায় 3 ভাগ হয়ে যেত, এই প্রথম ভাঙনটা কেমন ছিল? স্যার, যদি আপনি শুরু করে দিতেন একটু আলোচনাটা। প্রথম ভাঙন তো বাকশাল নিয়ে হলো আর কি, বঙ্গবন্ধুর। এবং তার আগে বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থা, যখন তিনি সাধারণ সম্পাদক,
মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন সভাপতি, প্রথম 57 সালে কিন্তু 57 চলে গেলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী দল থেকে বেরিয়ে, এবং খুব বড় বড় তারা চলে গেলেন। স্যার বলবেন। আর তারপরে বাকশাল তো আওয়ামী লীগের বিপরীতে দাঁড়ালো বাকশাল নামে একটি দল, পরে আবার এক হলো। তো সেই ভাঙনটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি না, কিন্তু সুভাষ যেটা বলল যে 57-তে কাকমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 14 জন অনুসারী নিয়ে বেরিয়ে গেলেন এবং জুলাই মাসের মধ্যে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি করলেন, এটাকে গুরুত্বপূর্ণ মনে করি। এর আগেই কিন্তু শেখ মুজিবুর রহমান তখন বঙ্গবন্ধু হননি, তিনি সাধারণ সম্পাদক পদ ছাড়তে চেয়েছিলেন, কিন্তু যখন দেখলেন যে ভাসানীর সভাপতি চলে গেছেন, দলটিকে রক্ষা করতে হবে, তিনি এগিয়ে এসে হাল ধরলেন এবং সারা বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান চষে বেড়ালেন তিনি। তো এবং আমি ব্যক্তিগত যা তথ্য পাই তাতে দেখি শেখ মুজিবুর রহমানের সাংগঠনিক দক্ষতার কারণেই আওয়ামী লীগ দলটির ক্রমান্বয়ে তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়ে আরও শক্ত কাঠামোর উপর দাঁড়িয়েছিল, তা না হলে সম্ভব হতো না। এবং একটি কথা বলে রাখি, শুরুতে বলেছিলাম যে কাজী হুমায়ুন বশিরের বাড়ি রোজ গার্ডেন, এবং সেটা এতদিন পরে এই সরকার একটু স্বীকার করে নিল এর ঐতিহাসিক গুরুত্ব, এবং গতকাল সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান হয়েছে, আমারও আমন্ত্রণ ছিল যাওয়ার সম্ভব হয়নি টেলিভিশন প্রোগ্রামের জন্য। তো কাজী হুমায়ুন বশিরের প্রতি কৃতজ্ঞতা যে তিনি সম্মেলন করতে দিয়েছিলেন। তো এই যে মুসলিম শব্দটি নিয়ে বঙ্গবন্ধু সন্তুষ্ট ছিলেন না, কারণ তার অসমাপ্ত আত্মজীবনী পড়লে আমরা বুঝি। তো শেষ পর্যন্ত তার প্রচেষ্টা এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রচেষ্টায় মিলে 1955 21শে অক্টোবর মুকুল সিনেমা হলে যে সিদ্ধান্ত হয় তাতে মুসলিম শব্দটি ছেঁটে ফেলা হয়। তবে আওয়ামী লীগের চাইতে প্রায় 1.5 বছরের বড় হচ্ছে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, তারা কিন্তু 53-তেই মুসলিম শব্দটি ছেঁটে ফেলেছে। অর্থাৎ অসাম্প্রদায়িকতার যাত্রা শুরু এই ছাত্রলীগ আর আওয়ামী লীগের মাধ্যমে। তো সেই জন্যে আরও আগে 47শে সেপ্টেম্বর মাসে গণতান্ত্রিক যুবলীগ হয়েছিল ঢাকায়, এবং যা এই দেশের সর্বপ্রথম রাজনৈতিক সংগঠন বলা যেতে পারে পাকিস্তান হওয়ার পর। সেটাও হয়েছিল অসাম্প্রদায়িকতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, যার সঙ্গে শেখ মুজিবুর রহমান, কামরুদ্দিন আহমদ জড়িত ছিলেন, সম্পৃক্ত ছিলেন তারা। তো এটা একটু গুরুত্বপূর্ণ। তো একটি কথা হচ্ছে, আমি উল্লেখ করেছি যে বঙ্গবন্ধু পাকিস্তান পূর্বকালে এবং বাংলাদেশ উত্তরকালে তিনি মোট 7.5 বছর সভাপতি ছিলেন। এর মধ্যে 2বার তিনি দল এবং সরকার আলাদা করেছেন। যেমন 57-তে, তখন অনেক আগের কথা বলছি, তিনি প্রাদেশিক সরকারের মন্ত্রী, কিন্তু মন্ত্রিত্ব যখন এই বাড়িতে ছিলেন যেখানে বসে গাজী টিভির অনুষ্ঠান করছি আমরা, তিনি কিন্তু তখন মন্ত্রিত্ব ছেড়ে দল গোছানোর কাজ শুরু করলেন। 74-এ যখন বাংলাদেশের ত্রিশঙ্কু অবস্থা, তার অবস্থা, কারণ সব দিকে চোরটার দল, আর এদিকে দেশের সম্পদ নাই, কিছুই নাই, 900 কোটি টাকার মতো সম্পূর্ণ সম্বল আর কি। তো সেই মানুষটি আওয়ামী লীগকে ছেড়ে দিলেন কামরুজ্জামানের হাতে, সভাপতি করলেন তাকে, তিনি প্রধানমন্ত্রী থাকলেন। তা আমার একটি প্রশ্ন, শেখ হাসিনা 43 বছর আওয়ামী লীগের সভাপতি আছেন, কিন্তু আমি যেটা চাইছিলাম যে তিনি কেন দল এবং সরকার আলাদা করলেন না। নিশ্চয় তার কোনো কারণ আছে, হয়তো ব্যাখ্যা তার কাছে আছে, কিন্তু আমি চাই এটা অগণতান্ত্রিক ব্যবস্থা, দল এবং সরকার একাকার হওয়া। বঙ্গবন্ধু করেননি, তার কন্যা কেন করবেন, এই একটা প্রশ্ন আমার। আর একটি কথা হচ্ছে যে খুব কষ্ট লাগে বলতে, 2006-এ
তখন খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগ একটা চুক্তি করে। এটা আমি পছন্দ করিনি, এ নিয়ে আমি বলেছি অনেক কথা, লিখেছি অনেক, ওই সময় লিখতাম। তো এমনকি নুরুল ইসলাম নাহিদকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ দিল, তাকেই মনোনয়ন যে আফগানিস্তানে তালেবান হয়ে যুদ্ধ করতে গেছিল। যা হোক, সে নির্বাচনটা হয়নি, চুক্তিটা বাতিল হয়েছে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এই যে হাফেজ যে হুজুর, আল্লামা শফি হাফেজ হুজুর না, আল্লামা শফির হেফাজতে ইসলাম, তার সঙ্গে আওয়ামী লীগের সখ্য আমি পছন্দ করিনি। কিন্তু হেফাজতে ইসলামের যাকে আমাদের সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত বলেছেন বরবাদ ইসলাম, সেই তাদের পরামর্শে পাঠ্যপুস্তকে কিছু রদবদল করা হলো, যা আমরা দুঃখ পাই, কষ্ট পাই যে আওয়ামী লীগের মতো দলের পক্ষে এই কাজটি করা উচিত হয়নি আর কি। আর একটি কথা, শেষ কথা বলে নেই এই পর্যায়ে, আমি জানি না সময় কতক্ষণ পাবো, যে 2011 সংসদীয় কমিটি হয়েছিল সংবিধানের সংশোধন আনবার জন্যে। সেখানে আমি আমন্ত্রিত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নয়, একটি তৎকালীন ইংরেজি পত্রিকার সম্পাদক ছিলাম। আমি সবাই 10-12 মিনিট বলেছি, কিন্তু আমি 40 মিনিট আমাকে বলবার সুযোগ দেওয়া হয়েছিল। আমি একটি কথাই বলেছি যে অনুগ্রহ করে রাষ্ট্রধর্ম করবেন না, রাষ্ট্রধর্ম ইসলাম পরিপন্থী, রাষ্ট্রধর্ম বঙ্গবন্ধু বিরোধী, রাষ্ট্রধর্ম গণতন্ত্র পরিপন্থী, রাষ্ট্রধর্ম 72 সংবিধান বিরোধী। তো দুপুরবেলা এই সময়ের মধ্যে সময় পেরিয়ে গেছে, দুপুরের খাবার সময় হয়েছে, খাবারের জন্য লাইন দিয়ে আছে, আমার হাতে খাবারের প্লেট তুলে দিয়ে কো-চেয়ার ওই কমিটির বেগম সাজেদা চৌধুরী চেয়ারপারসন ছিলেন, আর সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন কো-চেয়ার। তিনি আমার হাতে প্লেট তুলে দিয়ে বললেন, দাদা কইছেন তো ভালো, কাম তো হইত না। তো আমি বললাম, দাদা কাম হইব যদি আমারে বসায় দেন ওখানে, কারণ আমি তো অত বুঝি না। তো যাকে সেই রাষ্ট্রধর্ম হলো। হোসেন মোহাম্মদ এরশাদ অবৈধ সামরিক স্বৈরশাসক নেতৃত্বের বৈধতার কারণে ইসলামকে ব্যবহার করেছেন, অপব্যবহার করেছেন। আওয়ামী লীগের তো এটা পোষায় না। আওয়ামী লীগ বৈধ দল, একমাত্র প্রাচীনতম বৃহত্তম তৃণমূল লগ্ন দল। আওয়ামী লীগ ছাড়া আমাদের গত্যন্তর নাই। অন্য দুটো দলকে আমি দলই মনে না, যদিও তাদের জনসমর্থন হচ্ছে। বিএনপি আওয়ামী লীগের পার্থক্য 3-4% মাত্র। কিন্তু মরিস ডুভার্জার পলিটিক্যাল পার্টিসের একটা বই আমরা বাইবেলের মতো পড়তাম, সেই বই অনুযায়ী এখন কথায় কথায় বইয়ের কথা উল্লেখ হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে কি, সেনানিবাসে কখনো দলের জন্ম হয় না, ক্ষমতায় থেকে কখনো দলের জন্ম হয় না, হতে পারে না, জনসমর্থন থাকবে না। তো এই আওয়ামী লীগের কাছ থেকে আমি যা প্রত্যাশা করেছি, আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হয়নি। 75 বছর পূর্তিতে আমি আনন্দিত এবং শ্লাঘাবোধ করছি, তবে একই সঙ্গে আমার প্রাপ্তি হিসেবটা আমি মিলিয়ে নিতে চাই। অবশ্যই, নিশ্চয়ই বিরতির পরে এসে আমরা সেই প্রাপ্তির হিসেব মিলাবো। দাদা, আপনার কাছেও তখন সে সময় প্রশ্ন থাকবে অনেকগুলো। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। সোনিয়া হক আপনাদের সাথে আছে। কোন পথে আওয়ামী লীগের 75 বছরের আওয়ামী লীগ, আজকে আলোচনার বিষয়টি রেখেছি। আমি আলোচনায় যেতে চাই। শুরুতেই সুভাষ দা আপনার কাছে চলে যেতে চাই। সুভাষ সিংহ রায়, আমরা যে আলোচনাটাতে ছিলাম আওয়ামী লীগের ইতিহাস নিয়েছিলাম, ইতিহাসের একটা জায়গায় একটুখানি পড়েছি আমি, সেটাই তুলেছি আসলে। আমরা জানি যে 1964 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী লীগ আবার পুনর্গঠন করা হয়।
64 থেকে 66 এই সময়টাই আওয়ামী লীগকে বেশ ধকল সামলাতে হয়েছে এবং 66 মার্চ মাসে আওয়ামী লীগের কাউন্সিল মিটিংয়ে শেখ মুজিবুর রহমান প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং স্যার যেমনটা বলছিলেন যে হ্যাঁ 66 মার্চে এই সময়টা আসলে কেমন ছিল, মানে এই যে 64 থেকে 66 একটা দলকে আবার পুনর্গঠন করে সেটাকে আবার চালিয়ে নিয়ে যাওয়ার সময়টা কেমন ছিল? আমি আপনাকে একটা ছোট করে দু একটি কথা বলি। কবি নির্মলেন্দু গুণ গতকালকে একটা লেখা লিখেছেন, ছাপা হয়েছে তার লেখা, সেখানে তার শিরোনাম হয়েছে আওয়ামী লীগের জন্মদিন বাংলাদেশের জন্মদিন। তিনি তার লেখায় উল্লেখ করছেন যে যদি শেখ মুজিবের জন্ম না হতো এবং শেখ মুজিব যদি 6 দফা না দিতেন, শেখ মুজিব যদি আওয়ামী লীগের সভাপতি না হতেন, তার সন্দেহ বাংলাদেশের জন্ম হতো কিনা। মানে সে খুব খোলা মনে এই কথাটি লিখেছেন। আপনি খেয়াল করে দেখেন তো আওয়ামী লীগের যে ওয়ার্কিং কমিটি প্রথম যেটা হয়েছিল 150 মোগলটুলিতে, বঙ্গবন্ধু কিন্তু কলকাতার তার ছাত্র জীবন শেষ করে যখন প্রথম এই মাটিতে আসেন, তার রাজনৈতিক কার্যক্রম শুরু করলেন, স্যার তো বললেন মানে খুবই অল্প সময়ের মধ্যে 3 সপ্তাহের মাথায় তিনি গণতান্ত্রিক যুবলীগ করলেন 7ই সেপ্টেম্বর। এবং এই যে সেপ্টেম্বর মাসে কলকাতা থেকে তার যে ফিরে আসার পরে এই সংগঠন গড়ে তোলা, এই যে তার গঠনতন্ত্র এবং কর্মসূচি অনুমোদনের যে ব্যাপারটি, প্রথম যে কর্মসূচি অনুমোদনের জন্য ওয়ার্কিং কমিটির মিটিং বসলো, আপনি খেয়াল করে দেখেন 49 সালের 17ই আগস্ট যেটা ঘটলো, সেখানে যা যা হয়েছিল 66 6 দফার মধ্যে কিন্তু তাই ছিল। কী কী ছিল? দেশ রক্ষা, বৈদেশিক নীতি ও মুদ্রার কেন্দ্রের হাতে রেখে সব ক্ষমতা পূর্ব পাকিস্তানের হাতে থাকতে হবে, পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রস্তাব সুনির্দিষ্টভাবে ব্যক্ত করতে হবে এবং লড়াই করতে হবে, জমিদারি প্রথা সহ সমস্ত বিষয় দাবি উত্থাপন করা হয়, বিলোপ, জমিদারি প্রথা বিলোপ। প্রথম সভা হয় আরমানিটোলায় আওয়ামী লীগের জন্মের পরে। 23শে জুন যখন বঙ্গবন্ধু তখনকার শেখ মুজিবকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হলো, তিনি তখন কারাগারে, মাত্র 3 দিন পরে তিনি মুক্ত হলেন। এই সময় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে তাকে যখন সবাই মিলে বরণ করে নিয়ে আসলেন, সেই বরণ করে নিয়ে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে তার যে বিপুল সম্বর্ধনা হয়েছিল যাওয়ার পথে এবং আসার পথে, হাজার হাজার মানুষ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নেতৃত্ব দিচ্ছেন এবং ব্যান্ড পার্টি বাজিয়ে দিয়ে গিয়েছিলেন। এবং তখনই কিন্তু পত্রিকার শিরোনাম হয়েছিল মৌলানা ভাসানী আওয়ামী লীগের যুবরাজের অভিষেক করালেন, শেখ মুজিবকে যুবরাজ হিসেবে চিহ্নিত করলেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন তো, 64 থেকে 66 এই সময়কালে কি ভয়ঙ্কর সময় গিয়েছে। বঙ্গবন্ধু কিন্তু অধিকাংশ সময় কারাগারে রোজ নাম চায়, কিন্তু প্রতিদিনের প্রায় ডায়েরির মধ্যে তিনি উল্লেখ করেছেন তিনি কি করছেন। আপনি বললেন না দলের বিভক্তি হওয়া, দলের মধ্যে আবর্জনা সৃষ্টি হওয়া, তিনি এক রূপক অর্থে বলেছেন আমি কারাগারে প্রতিদিন সকালে আগাছাগুলোকে আমি উপড়ে ফেলি। তা আগাছা উপড়ানোর দায়িত্বও কিন্তু তিনি নিয়েছিলেন বলে অনেক ষড়যন্ত্র হয়েছে। এই দল থেকে অনেকে স্লোগান দিয়ে অনেক রকম স্লোগান দিয়েছেন। 66 সালে তিনি যখন 6 দফা দিয়েছেন, তখন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দলের সভাপতি, তিনি 6 দফা কিন্তু মেনে নেননি। শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক করে দিয়েছিলেন। তিনি ওয়ার্কিং কমিটিতে পাশ করিয়েছেন কখন? যখন সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন এবং ছাত্র যুব সংগঠনের ভিতরে জাগরণ ঘটেছে, তাদের ঢেউ ছড়ে পড়েছে। তিনি 35 দিনে 32টি জনসভা করেছেন বাংলাদেশে এই প্রান্ত থেকে প্রান্ত। এই যে তার সম্মোহনী শক্তি, সেই সম্মোহনী শক্তিতে সমস্ত বাঙালি জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখেন, খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধুর দীর্ঘ কারাবাস কিন্তু নারায়ণগঞ্জের থেকে যখন তিনি গ্রেপ্তার হলেন, গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু একেবারে 68 সালের সেই আপনার 22শে ফেব্রুয়ারি তিনি মুক্ত হলেন। কিন্তু তার পরের দিন তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো। কিন্তু এর আগের সময়গুলো কিন্তু হিসেব করে দেখুন তো, 68 হচ্ছে 21শে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করা হলো, 22শে ফেব্রুয়ারি মুক্ত হলেন, 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো। আপনি খেয়াল করে দেখুন তো, ওই সময়টাতে
যে এই যে নানান রকম সংবাদ তিনি জেলখানায় বসে বসে পাচ্ছেন, যারা ডায়েরিতে উল্লেখ করেছেন, আমরা কারাগারে রোজ নামচা পেয়েছি। আমরা এই কারণে তো বঙ্গবন্ধু কন্যার কাছে অসংখ্য কারণে ঋণী। তাই বঙ্গবন্ধুর ডায়েরি যেভাবে তিনি অনুসন্ধান করে ডায়েরিগুলোকে উপস্থাপন করেছেন বই আকারে 3টে, এটা ইতিহাসের আকর গ্রন্থ। এবং তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ যে কাজটি, বঙ্গবন্ধুকে নিয়ে এক এক সময় এক এক জ্ঞানী গুণী ব্যক্তিরা উদ্ধৃত করতেন, নানান রকম রেফারেন্স দিতেন। এখন এই 14 খণ্ডে প্রকাশিত হওয়ার পরে তখন কিন্তু ইতিহাস বিকৃতির সুযোগ আর ছিল না। কেননা এই স্বীকৃতির মধ্য দিয়ে আপনি দেখেন এই যে যতগুলো এই ইতিহাসের নানান বাকবদল হয়েছে, সমস্ত বাকবদলে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, নেতৃত্ব দিয়েছে শেখ মুজিবুর রহমান। এবং এটা যে জানতেন কখন কি ঘটতে পারে। যখন রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান মামলা চলছে, একবার এই যে কর্নেল শওকত আলী, যিনি পরবর্তীতে ডেপুটি স্পিকার হয়েছিলেন এই সরকারের সময়কালে, তিনি তার বইতে উল্লেখ করেছেন, তার একটি বই আছে সত্য মামলা আগরতলা সত্য। তা তিনি বলছেন, গাড়ির মধ্যে আমরা জিজ্ঞেস করছি যে মুজিব ভাই কি হবে, আমাদের ভবিষ্যৎ কি? তা বঙ্গবন্ধু একদিন বলছেন যে আমাদেরকে মুক্তি দিতে বাধ্য হবে, জনগণ সংগ্রাম করে আমাদেরকে বের করে আনবে, আমরা মুক্ত হব, এরপরে আমরা লড়াই করব, লড়াই করে আমরা নির্বাচন আদায় করব, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, নির্বাচনে আমরা জয়লাভ করব, কিন্তু তারপরে গদিতে বসতে পারবো না, লড়াই করে দেশ স্বাধীন করতে হবে। মানে প্রতিটা জিনিস যেন তার সাজানো, এবং তিনি স্পষ্ট করে বলছেন। তা এই জন্য বলে 64 66 আপনি ঠিকই উল্লেখ করেছেন, এই সময়টা কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে আপনি দেখেন বঙ্গবন্ধুকে কারাগারের ভিতরে আটকে রাখবার জন্যে কি না করা হয়েছে, তারপরও তিনি কিন্তু অবিচল ছিলেন এবং তার দূরদর্শিতার প্রমাণ তো আপনার বক্তব্যের মধ্যে আমরা পেয়েছি। আমি একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, যখনই এই বিষয়গুলো আসে তখনই বাকশাল নিয়ে আপনি প্রায়ই বলেন যে বাকশাল নিয়ে একটা আলাদা পর্ব হওয়া উচিত, আমি বাকশাল নিয়ে কিছু কথা বলতে চাই। আজকে আপনি বাকশাল নিয়ে কিছু কথা বলবেন? বাকশালের গঠন, বাকশাল কেন প্রয়োজন ছিল, একটু যদি বলতেন স্যার। দেখুন, আমার ছোট একটা বই অন্যধারা প্রকাশনী থেকে বেরিয়েছে অনেক আগে, তার একটি অধ্যায় আছে বাকশালের মর্মার্থ। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফটোকপি করে তা পড়ানো হয় ছেলে মেয়েদেরকে। বাকশাল নিয়ে আমি যত তথ্য পেয়েছি, প্রথমত এটা একটি দল ছিল না, 1, 2 এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয়, 3 এটা করলে, বাস্তবায়ন করলে বাংলাদেশ বিপ্লবের দ্বার প্রান্তে চলে যেত, তো সেটা হতে দেয়, দ্বিতীয় বিপ্লবের সেই জন্যই করে। তো সেই দলিলে আমি দেখেছি যে বাকশাল বঙ্গবন্ধু হত্যার আগে পর্যন্ত 232 দিন ছিল। এই 232 দিনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছিল, এমনকি মূল্যস্ফীতি যেটা সেটাও কমে আসছিল, সব কিছু। এবং ওই সময় আমি একটা বিষয় লক্ষ্য করি যে একটা কমান্ড পারফরমেন্সের দরকার ছিল। বঙ্গবন্ধু তথাকথিত ওই গণতন্ত্র দিয়ে কাজ হচ্ছিল না, তবে এটাও একটা গণতন্ত্র, বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে জনগণের গণতন্ত্র, শোষিতের গণতন্ত্র। একথা একটা কথা আমি বলি সবসময়, যে আমরা লেনিনকে সমালোচনা করি না, বঙ্গবন্ধুকে করি। অথচ লেনিন তো একই কাজ করেছিলেন 1921-এ, তখন যখন দেখলেন যে সমাজতন্ত্র হচ্ছে না, কিছুই হচ্ছে না, খাদ্যাভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সব কিছু বেহাল অবস্থায় হয়েছে, তখন তিনি পার্টির 10ম কংগ্রেসে বললেন যে নতুন নীতি করতে হবে, নিউ ইকোনমিক পলিসি, নেপ। ও 21 থেকে 28 পর্যন্ত ছিল। এর নেপটা কিছুই না, এটা হচ্ছে সমাজতন্ত্র, পুঁজিবাদ, সব কিছুর জগাকে চলে। লেনিন নিজে জার্মানি থেকে পুঁজিবাদীদের আমন্ত্রণ জানিয়েছেন। এই করে রাশিয়ার অবস্থা যখন ভালো হলো, তখন রাশিয়া 1800 শেষের দিকে সমাজতন্ত্রে ফিরে গেল। লেনিন 1924-এ লোকান্তরিত,
কিন্তু রাশিয়া এই তার নীতি ত্যাগ করেনি। আমরা করলাম কেন? আমার প্রশ্ন যে তখন তো বন্দুকের ডগায় ক্ষমতা চলে এলো, যাকে সেটা ইতিহাস। আর তো আমরা সেই জন্য মনে করি, এখন তো আওয়ামী লীগ নিজেও ভয় পায় বাকশালের কথা বলতে। তো সেই জন্যে বাকশালটা আমি কিন্তু আমার ওই বইটির শেষের দিকে বাকশালের গঠনতন্ত্র তুলে দিয়েছি, যে লোকজন পড়ে দেখেও যে কি হতে পারত বাংলাদেশ। বঙ্গবন্ধুর চিন্তা ভাবনা কোথায় ছিল, কোন পর্যায়ে ছিল, এটা বুঝবার জন্য। স্যার আসি সেই প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়টিতে, কারণ সময়ও খুব বেশি আমার হাতে নাই। মানে গণমানুষের দল, ৭৫ বছরের আওয়ামী লীগ, আপনি প্রাপ্তি এবং অপ্রাপ্তির কথা বলছিলেন, মানে মেলানো যায় কিনা, কিংবা আপনার অপ্রাপ্তির জায়গাটা কোথায়, কিংবা প্রত্যাশার জায়গাটা কোথায় আওয়ামী লীগ? আমি শুধু একটি কথাই বলবো, আওয়ামী লীগ জনগণের কাছ থেকে অনেকটা সরে গেছে। অনেক তথ্য আছে যা জনগণের জন্য করেছে আওয়ামী লীগ, অস্বীকার করে না, সেগুলো ভালো, কিন্তু জনগণের কাছ থেকে সরে গেছে এই জন্যে যে বাজারে গেলে আমি বাজার করতে পারি না। আমি তো মোটামুটি সমাজে একটা পরিচিতি আছে, আমি মধ্যবিত্ত। এখন নিম্নবিত্ত, বিত্তহীন তাদের কি অবস্থা? সেই জন্য বৈষম্যটা কমানো হোক। আওয়ামী লীগ বাজেট, এই ধরনের বাজেট করবার সময় তারা যেন প্রকৃত অর্থনীতিবিদ এবং এদের সঙ্গে আলোচনা করে বাজেট করেন। আমলাদের সঙ্গে আলোচনা করে বাজেট হয় না। তার প্রমাণ সর্বসাম্প্রতিক বাজেট, তাজউদ্দিনের বাজেট, ডক্টর মল্লিকের বাজেট পড়ুন আর এখনকার বাজেট পড়ুন, দুই ধরনের বাজেট পাই আমি। এই বাজেট দিয়ে বাংলাদেশের কিছু হবে না। কালো টাকা সাদা করবার একটা ব্যাপার হয়ে গেল। এটা তাহলে তো কালো টাকা আমি রোজগার করবই। 15% ট্যাক্স দিয়ে যদি আমি কালো টাকা সাদা করতে পারি, তা আমি তো প্রচুর কালো টাকা রোজগার করব, হচ্ছেও তাই। আর দুর্নীতি এত বাড়বে কেন? দুর্নীতি আওয়ামী লীগের আমলে বড় বড় কর্তা ব্যক্তি যারা ছিলেন তারা এই পরিমাণ দুর্নীতি করলেন, এটা তো আমি চাই না, আমার কাছে অনাকাঙ্ক্ষিত। বঙ্গবন্ধু নিজে বলেছেন, দুর্নীতি যদি আমি তাড়াতে পারতাম তাহলে 25 থেকে 30% সমস্যা সমাধান হতো বাংলাদেশের মানুষের। এখন আরও 20% হবে। তো বঙ্গবন্ধু দুঃখ পেয়ে বলতেন যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, এই চোরগুলোকে নিয়ে যায়নি কেন? আমরা প্রায় বঙ্গবন্ধুর ভাষণে আমার কথা হলো দুর্নীতিবাজদের নিয়ে যায়নি কেন? চুম্বক অংশটুকু আমরা শুনি যে আমি পেয়েছি চোরের খনি। দাদা, আমি একটু মানে শেষ তো পর্যায়ে চলে এসেছি, আমি একটু যদি বলি যে টানা 15 বছরের একটা ক্ষমতার মধ্যে দিয়ে চলছে বা সরকার পরিচালনার মধ্যে দিয়ে চলছে দলটি। এর ফলে আওয়ামী লীগের নীতি কিংবা বঙ্গবন্ধুর যে রাজনৈতিক আদর্শ বা চেতনা সেখান থেকে অনেকখানি সরে গেছে, স্যারও যেমনটা বলেছেন, বা আমূল পাল্টে গেছে অনেকেই বলেন, অনেক বিশ্লেষকরা বলেন। এটি আপনি কিভাবে বিশ্লেষণ করেন, আপনার পর্যবেক্ষণ কি বলে, এবং এই সাথে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো কি, যদি একটু সংক্ষেপে বলুন। আমি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের একটি কথাকে বাণী হিসেবে গ্রহণ করি, সেটা হচ্ছে আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, আর বাদ বাকি সব বিরোধী মহল। বিরোধী দল আর বিরোধী মহল এক নয়। গত 15 বছরে আওয়ামী লীগের কাছ থেকে যা পেয়েছি, জনগণ যা পেয়েছে, জনগণ যদি হিসেব করে দেখে, আমরাও যদি হিসেব করে দেখি, যা পেয়েছি আমরা অনেক সময় ভাবতে পারিনি। আমার ছাত্র জীবনে ভাবি নাই যে বাংলাদেশে দেশ বিরোধী শক্তি রাজাকার আলবদর আল শামসদের বিচার হবে। আমার ছাত্র জীবনে আমি ভাবি নাই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার এই মাটিতে কখনো করা যাবে। আমার ছাত্র জীবনেও ভাবি নাই যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের অবকাঠামো জায়গার তৈরি হবে। আপনি জেলা শহরগুলোতে এখন লিফট দিয়ে উঠতে হয়, এবং কোনো কোনো উপজেলা আছে সেই উপজেলাতে যানজট বেঁধে যায়, বিভিন্ন রাস্তায় অসংখ্য গাড়ির জটে। বাংলাদেশের মানুষ যে প্রান্তিক জনগোষ্ঠী যারা লড়াই সংগ্রাম করেছে, আমি এর কথা বলে রাখি, 1971 সালে যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিল তারা অধিকাংশই কিন্তু কৃষক কিংবা কৃষকের সন্তান। উচ্চবিত্তের সন্তান কিন্তু খুবই কম তারা কিন্তু
এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই কৃষকের মর্যাদা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ দিয়েছে। বাংলাদেশে কৃষিতে ভর্তুকি কখনোই কোনো সরকার কল্পনা করেনি। 96 সালে যখন আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব আসে, তখন IMF-এর নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের প্রেসক্রিপশন না মেনে কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছিল। গত 15 বছরে যে পরিমাণ উন্নয়ন ঘটেছে, এই কৃষি বান্ধব সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কিন্তু অতুলনীয়। আমি অনেক প্রান্তিক বিচ্যুতি নিয়ে আমি কথা বলতে পারবো, আমিও বলতে পারবো, কিন্তু মানুষের জীবনমান উন্নয়নে যে প্রবৃদ্ধির অগ্রযাত্রা, সমৃদ্ধির অগ্রযাত্রা, এটা কিন্তু বিস্ময়কর। সারা পৃথিবী অবাক তাকিয়ে রয়েছে। একটা কথা আমি খুব জোর দিয়ে সবসময় বলি, আমাদের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের এটি অমোঘ উক্তি যে আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। এই বিশ্বাস বাংলাদেশে এখন নতুন করে আওয়ামী লীগে যারা যুক্ত হয়েছে গত 2 দশকে, তাদের ভিতরে পতিত হয়েছে কিনা, এই প্রশ্ন নিশ্চয়ই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নিজেদের কাছে করবেন। ছাত্র প্রায় বলেন নিজের আয়নায় মুখ দেখতে। বঙ্গবন্ধু বলতেন আত্মোপলব্ধি করো, আত্মসংযম করো, আত্মবিশ্লেষণ করো। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেষ ভাষণ দিয়েছিলেন 1974 সালে 18 জানুয়ারি। আমি সবাইকে বলবো, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন না কেন, আপনারা 18 জানুয়ারি 1974 সালে বঙ্গবন্ধুর ভাষণটি খুব মন দিয়ে পড়ুন। তিনি বলে গেছেন, তোমরা আমার কথা ভুলো না, আমি কোনোদিন নিজের স্বার্থের জন্য কোনো কাজ করি নাই, এবং আওয়ামী লীগের যেই কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে পড়ে আছে তাদের কথা ভেবো। মধুমক্ষিকার কথা, এই শব্দগুলো উল্লেখ করেছে, যারা ছুটে আসে এদেরকে আওয়ামী লীগ থেকে বিতরণ করতে হবে, আওয়ামী লীগ থেকে বিদায় করতে হবে। এবং এই যে আত্মশুদ্ধি এবং আত্মসংযমের কথা বলেছেন, 75 বছর পার হয়ে আজকে 76 বছরে যে আওয়ামী লীগটি পড়ল, তার একদিন পরে আমি খুব দৃঢ় কণ্ঠে কথাটি বলতে চাই, রাজনৈতিক দল হিসেবে যে সমৃদ্ধির জায়গা আওয়ামী লীগ তৈরি করেছে, দেশের যে উন্নয়ন করেছে, এত কিছু সমালোচনার পরেও, এত বাধা বিপত্তির পরেও, এত ষড়যন্ত্রের পরেও, এটা আওয়ামী লীগের একটা গর্ব। কিন্তু বাংলাদেশের এই দলের ভিতরে ঘাপটি বেড়ে থাকা যে সমস্ত সেই ভোগবাদী এবং ষড়যন্ত্রকারী এবং দল বিরোধী এবং আদর্শ বিরোধী মানুষ ঠাঁই পাচ্ছে, এই পরিবেশটা যেন আর থাকতে দেওয়া না হয়। এক বাক্যে চ্যালেঞ্জটা কি? এই চ্যালেঞ্জটা এখানেই অবশ্যই দল 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 দলের যে কাঠামো এবং দল ব্যবস্থাপনা, এটা আরো শক্তিশালী হতে হবে, মজবুত হতে হবে। কারণ আওয়ামী লীগ পরাজিত হলে ক্ষতিকার। কবি নির্মলেন্দু গুণের একটা কবিতা ছিল, বাংলার মাটি বাংলার জল, সেখানে একটা কবিতার লাইন ছিল ওই কবিতায়, যে কবি নজরুল পরাজিত হলে ক্ষতিকার। আমি তো বলি শেখ হাসিনা পরাজিত হলে ক্ষতিকার, আমি তো বলি আওয়ামী লীগ পরাজিত হলে ক্ষতিকার সমগ্র জাতি। অবশ্যই কালকে স্যার একটা টক শোতে স্পষ্ট করে বলেছেন, আহমেদ সফার সেই উক্তি, যে উক্তির সাথে সম্পূর্ণটা আমি একমত কখনোই ছিলাম না, কিন্তু এই উক্তিটা কিন্তু মনে রাখতে হবে। আওয়ামী লীগ যখন জয়লাভ করে তিনি বলেছিলেন আওয়ামী লীগ একা জয়লাভ করে, আবার যখন পরাজিত হয় সমগ্র জাতি পরাজিত হয়। এই পরাজিত হয় একা জয়লাভ করলে এটার সাথে আমি সম্পূর্ণ একমত নয়। কারণ আওয়ামী লীগ গত 15 বছরে শুধু আওয়ামী লীগ নিজের জীবন মানের উন্নয়ন হয়নি, আওয়ামী লীগের নেতাদের জীবন মানের উন্নয়ন হয়নি, সমগ্র জাতির সমগ্র মানুষের উন্নয়ন ঘটেছে। কিন্তু পরাজিত হলে সমগ্র জাতি যে পরাজিত হয় আমরা বারবার তা দেখেছি। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। সময় একেবারে শেষ হয়ে গেছে, না হলে 75 বছরের আওয়ামী লীগ কোন পথে, এই বিষয়টি নিয়ে আরো বেশ কিছু তথ্য আপনাদের কাছ থেকে আমি জানতে পারতাম। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সুভাষ সিংহ রায় এবং অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন দুজনকেই। আর যারা এতক্ষণ ছিলেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটের সাথে, আপনাদের ধন্যবাদ। শুভরাত্রি।